শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সাড়া। ফ্যাসিবাদ উগ্রবাদ ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান তারেক রহমানের। আজকের শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ তারুণ্যের প্রথম ভর, ধানের শীষের দক্ষিণ ভর। শহীদ মিনার থেকে স্বৈরাচার বিরোধী এক দফা ঘোষণার দিনে নতুন বাংলাদেশ করার ইশতেহার দিল এনসিপি। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দাবি। একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঔপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করব। সাভারের শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় পুলিশের এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আহত খোকন বর্মন। হঠাৎ করেই সুনামগঞ্জ থেকে সব ধরনের যান চলাচল বন্ধ। ৩ দফা দাবিতে আন্দোলনে পরিবহন শ্রমিকরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, কেবল কথামালা নয়, রাজনীতির গুণগত পরিবর্তন আনবে বিএনপি। তুলে ধরেন ছাত্রদের নিয়ে বিএনপির বৃহৎ কর্মপরিকল্পনা। সকল শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় জনগণ। দেশের রাজনীতির বহু বাঁকবদলের সূচনা যে শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে তা যেন পরিণত হয় জনারণ্যে। মৎস্য ভবন থেকে শাহবাগ, শাহবাগ থেকে টিএসসি কিংবা কাঁটাবন থেকে শাহবাগ, সব পথ এসে মিশেছে এই চৌরঙ্গিতে। কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনের রাজপথে নেতৃত্বে ছিল যে কিশোর তরুণ ছাত্ররা, তাদের অংশগ্রহণে ছাত্রদলের এই বিশাল ছাত্র সমাবেশ। পূর্ব নির্ধারিত ভেন্যু শহীদ মিনারের পরিবর্তে এনসিপির অনুরোধে শাহবাগে ছাত্রদলের এই কর্মসূচি রাজনৈতিক সহনশীলতা আর সৌহার্দ্যের উদাহরণও বটে। মহাসমাবেশে রূপ নেয়া এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করে ছাত্রদল। সমাবেশে বিগত আন্দোলন সংগ্রামে দীর্ঘ নিপীড়নের ইতিহাস তুলে ধরেন বিএনপি মহাসচিব। আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? প্রধান অতিথি তারেক রহমান তরুণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। তুলে ধরেন জ্ঞান ও মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ঘিরে বিএনপির নানা কর্মপরিকল্পনা। শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। তারেক রহমান বলেন, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পতিত ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল। ফ্যাসিবাদ শাসন আমলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। এই বাংলাদেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। গেল 15 বছরে দেশে নতুন 4 কোটি ভোটার যুক্ত হলেও ফ্যাসিবাদ চক্র ভোটাধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক বলে মন্তব্য করেন। গত 1.5 দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত 3.5 কোটি ভোটার সহ সবার
সমর্থন এবং সহযোগিতা চাই। সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কর্মব্যস্ত দিনে সমাবেশ করায় ছাত্রদল যেমন দুঃখ প্রকাশ করেছে, ঠিক তেমনি অফিস ফেরত মানুষের ভোগান্তি বিবেচনায় আয়োজন শেষ করে 6টার আগেই। 2022 সালের এই দিনে তেল গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে ভোলায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছিলেন। 16-17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের প্রায় 4 শতাধিক নেতাকর্মী নিহত হয়, আর সবশেষ জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম সহ প্রাণ হারিয়েছে 142 জন। এই বিপুল সংখ্যক ছাত্র নেতাকর্মীদের অংশগ্রহণের ছাত্র সমাবেশ থেকে সংগঠনটি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছে যে এই ছাত্র সমাজ সংস্কার ও বিচার প্রক্রিয়া যেমন ত্বরান্বিত করতে চায়, ঠিক তেমনি তাদের রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠার বেলায় একাত্তা। দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে এই ছাত্র সমাবেশ থেকে আরও একবার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, শাহবাগ, ঢাকা। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকের কথা ফের জানালো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আত্মপ্রকাশের দিন এই সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়েই মাঠে আসে তারা। এছাড়া ইশতেহারে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের কথাও জানিয়েছে তরুণ তুর্কিরা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়েই নতুন বাংলাদেশের 24 দফার ইশতেহার ঘোষণা বলে জানান নাহিদ ইসলাম। এক দফার ইতিহাসে যেখান থেকে শুরু হয়েছিল শেখ হাসিনার পতনের ক্ষেত্র, সেখানেই নতুন বাংলাদেশ গড়ার 24 দফা ইশতেহার দিল জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় শহীদ মিনারের বেদিতে ওঠেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে সময় স্লোগানে স্লোগানে মুখরিত চারিদিক। ইশতেহার ঘোষণার শুরুতেই নাহিদ ইসলাম বলেন, 24-এর এই দিনে এক দফার ঘোষণা কোনো দলের ছিল না। এক দফার ঘোষণায় আমাদের সাথে হয়তো অনেক পক্ষ ছিল, আজকে যারা নেই, আমরা আজকের দিনে তাদেরকেও স্মরণ করছি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করলেন নাহিদ। বলেন, জুলাই জুড়ে পুরো দেশে পদযাত্রা করে নতুন বাংলাদেশ নিয়ে মানুষের কথা শুনেছে এনসিপি। আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। 24 দফার ইশতেহারে উঠে এসেছে নতুন সংবিধান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও জুলাই হত্যার বিচার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও তারুণ্যের কর্মসংস্থান সহ নানান দিক। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। ইশতেহারে উঠে আসে জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গঠনের বিষয়। পুলিশকে জনবান্ধব করার পাশাপাশি র্যাব বিলুপ্তির কথাও বলেছে এনসিপি। বিনা ওয়ারেন্টে কাউকে হয়রানি করা যাবে না, কোনো বাহিনীকে রাজনৈতিক দলের হাতিয়ার না বানানোর কৌশলের কথাও বলা হয়েছে ইশতেহারে। একই সাথে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা গড়ে তোলার কথাও জানান নাহিদ ইসলাম। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। আমরা অত্যাধুনিক সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে বাংলাদেশপন্থী রাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে ভাবার কথা বলছে এনসিপি। আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান, মানবিক সমাধান করব। আমরা মুসলিম প্রধান রাষ্ট্রসমূহের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলব। বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হবে। জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা সময় অপর্যাপ্ত ব্যবস্থাপনার কথা উঠেছে এনসিপির 24 দফায়। গুরুত্ব দেওয়া হয়েছে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থায় নতুনত্ব আনার উপর। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো।
জাতি গঠনে শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব আছে ইশতেহারে। এছাড়া ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদাও তুলে ধরা হয় 24 দফার ইশতেহারে। ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারের সামনে থেকে 1 দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। আবারও বছর ঘুরতে ঐতিহাসিক শহীদ মিনারের সামনে নতুন বাংলাদেশের 24 দফার ঘোষণা করলেন তিনি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলেও ছাত্র জনতার আকাঙ্ক্ষার পূর্ণতা পায়নি বলে আক্ষেপও প্রকাশ করেছেন এনসিপির এই আহ্বায়ক। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সাভারের শিক্ষার্থী ইয়ামিনকে হত্যা ও পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়ার মামলায় আসামি এএসআই মোহাম্মদ আলীকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে একটি প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহিনুর কবির। প্রেস রিলিজে বলা হয়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রোববার ভোরে রূপগঞ্জের মুড়াপাড়ায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার হয় মোহাম্মদ আলী, পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। গত বছর 18 জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। ওই সময় পুলিশের একটি সাজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। শুরু হলো জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার। এদিন সাক্ষ্য দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মান সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। সর্বোচ্চ শাস্তির আবেদন জানান তারা। মাথায় নেই হেলমেট, শরীরে নেই বুলেট প্রুফ জ্যাকেট। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর প্রথমবারের মতো এভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বের স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয় তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সেই সমিতির সভাপতি হতে পারে। ট্রাইব্যুনালে তিনি বলেন, বিগত 15 বছরের গুম, খুন ও জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা। এই বিচার অতীতের হিসেব মেটানো নয়, বিচার বিভাগের উপর জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি প্রক্রিয়া বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের বসুন্ধরার কেবি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। দুপুরে মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় ডিসি মিডিয়া। গত 8 জুলাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক হয় ঢাকার বসুন্ধরার কেভি কনভেনশন হলে। এর সাথে এক সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের খবর দেশ জুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে ওই সেনা কর্মকর্তাকে আটকের পর তার বিষয়ে সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পুলিশ জানায়, কেবির ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা রুজু হয়েছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে। মামলায় জড়িত অন্যান্য যারা আছে তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল, এখানে রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। আরও জানানো হয়, সারা দেশ থেকে নাশকতা পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ এই দলটির আরও ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে নানা ধরনের শৃঙ্খলা বিনষ্ট করার তৎপরতা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ ডিএমপি থানা পুলিশ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুতি থাকার কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়। যে কোনো মূল্যে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করতে ডিএমপি বদ্ধপরিকর রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৩০ জন। রোববার বিকেল পর্যন্ত রামপাল উপজেলার সন্ন্যাসী বাজারে দফায় দফায় হয় এই সংঘর্ষ। এ সময় বাজারের অন্তত ২০টি দোকান ও কিছু বাড়িঘরে হামলা করা হয়। স্থানীয়রা জানায়, রামপাল ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে দুই সভাপতি প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে মল্লিকের বের ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আলিমের লোকজন সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান ও কয়েকজনকে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে আব্দুল আলিমের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী সাজারুল সাজু ও শামীম হাসান মানববন্ধন করেন। পরে মানববন্ধনকে কেন্দ্র করেই দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। ৩ দফা দাবিতে সুনামগঞ্জ থেকে সব ধরনের যান চলাচল অনির্দিষ্টকাল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। রোববার সন্ধ্যার পর থেকে সব রুটে যান চলাচল বন্ধ রাখা হয়। এর আগে দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই জেরে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিলেও রাতে কর্মবিরতির ডাক দেয় তারা। ১৩ দিন পর আবারও খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত আর সহপাঠী, বন্ধু, ছোট ভাই বোন হারানোর বেদনা নিয়ে ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাস খুললেও এখনও বিপর্যস্ত অনেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল করে মাইলস্টোন কর্তৃপক্ষ। এতে অংশ নেয় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। কর্তৃপক্ষ বলছে, এখনই ক্লাসে একাডেমিক কার্যক্রম শুরু হবে না। সবাইকে মানসিক ট্রমা থেকে বের করে আনতে ধারাবাহিকভাবে চলবে কাউন্সেলিং। গত ২১ জুলাই মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ ঝরেছে ৩৪ জনের, প্রায় অর্ধশত এখনও নিচ্ছেন চিকিৎসা। ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ দুজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পরস্পর যোগসাজশের মাধ্যমে সিটি কর্পোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। মামলায় জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াও আসামি করা হয়েছে। প্রকৃতি ও জীবনের কবি মনিজার রহমান তার লেখায় সাবলীল গতিশীলতায় প্রকাশ পায় সমাজের সব স্তরের মানুষের গহীন গল্পের ইতিহাস। এমন বক্তব্য উঠে এসেছে তরুণ ও প্রবীণ লেখক ও কবিদের কণ্ঠে। রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের জলধির সন্ধ্যায় শীর্ষক অনুষ্ঠানে মনিজার রহমানের কাব্যগ্রন্থ এক পশলা বৃষ্টি কেনার আগে নিয়ে আলোচনা করেন বক্তারা। জলধির প্রকাশক ও সম্পাদক কবি নাহিদ আশরাফির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি মনিজার রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি নাসির আহমেদ, কথা সাহিত্যিক দিলারা মেজবা, কথা সাহিত্যিক
সিরাজুল ইসলাম সহ অনেকে। বক্তারা বলেন, কবি মনিজার রহমান নিরন্তর জীবনকে উন্মোচন করেছেন, সমাজের নানা মাত্রিক জানালায় উকি দিয়ে সত্য আবিষ্কার করে চলেছেন, কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো উপন্যাসে। উল্লেখ্য, মনিজার রহমান দেশের প্রথম পেশাদার নারী ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া সম্পাদক। ক্রীড়া সাংবাদিক নারী, এটা খুব অবাক একটা ব্যাপার ছিল। পুরো স্টেডিয়ামে সবাই পুরুষ, খেলছে পুরুষ, গ্যালারিতে পুরুষ, প্রেস বক্সে পুরুষ, সেখানে আমি একজন মেয়ে, খুবই কম বয়সী একটা মেয়ে, স্রোতের বিরুদ্ধে যে কি পরিমাণ সংগ্রাম করেছে। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।